Om Sri Guru Padakamalaং Sri Guru Navaśnavaṁ Shrirupam Sagujatam Savanurugurataниtam Tam Shadivam Sadhuitam Shrabadutam Purijano Suhitam Krishna Chaitanya Devam Shri Radha Krishna Padan Shagara Lalita Shri Vishakanitam Asya Namayam Vishnu Padayo Krishna Prishtayo Bhutale Shrimate Bhaktivedanta Swami Niti Namini नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देशोत्तारिणे पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य गौरति पंचतत्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्तकं नमामि भक्तशक्तिकम् हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी सुते देवी प्रणमामि हरिप्रिये নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে হে বলভদ্র সুভদ্রাপম জগন্নাথায় তে নমঃ উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোপম নৃসিংহম বিষ্ণুম ভদ্রম মৃত্যুর নমাম্যহম নমো বৃন্দাবৈ তুলসী দেবাবৈ প্রিয়ায় কেশবস্য বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতী নমঃ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ নষ্টপ্রাশভদ্রেষু নিত্যং ভাগবतं সেবয়া ভগবতি উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী মুখম করোতি বাচালম পঙ্গুলং গায়তেম গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদিনোতারিণং শ্রীচৈতন্যশ্বর পরমানন্দ মাধবম নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনিতি নামিনি নমাচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়িনে গৌর কথা ধামোদায় নবগ্রামতারিণে হরি ওম তৎসৎ হরি বল। আজকে আমাদের সল্টেড ব্রেড এই গ্রন্থটার হচ্ছে 14 নম্বর অধ্যায় আমরা পড়বো। এই অধ্যায়ের নাম হচ্ছে শ্রম শিবিরে প্রবেশ। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে হরে কৃষ্ণ ভক্তদের বিচার কার্য সম্পাদন করা হয়েছে। সেই বিচার কার্য সম্পাদন করা হয়েছিল একজন মেন্টাল হেলথ ফিজিশিয়ান, একজন মাতাজি। সেই মাতাজির রিপোর্টের ভিত্তিতে তাদেরকে দেখানো হলো যে হ্যাঁ আসলে তাদের মানসিক স্থিতি ঠিক আছে, সবই ঠিক আছে। তারপরে কেজিবি অর্থাৎ রাশিয়ার সরকার সিদ্ধান্ত নিল তাদেরকে 2 বছর করে কারাদণ্ড প্রদান করবে। সে কারাদণ্ড দেওয়া হয়েছিল। আমাদের এই ভক্তরা ছিলেন আর্মেনিয়ার ভক্ত, কিন্তু তাদেরকে আর্মেনিয়া থেকে রাশিয়াতে প্রেরণ করা হচ্ছে এবং সেটা হচ্ছে ট্রেনে করে তাদেরকে পাঠানো হচ্ছিল। এবং গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আমাদের যে লেখক ভক্ত, হ্যাঁ এক সেকেন্ড, সরি। তো ওখানটায় আমরা দেখলাম যে যখন তাদের সাজা ঘোষণা করা হলো 2 বছরের কারাদণ্ড এবং তাদেরকে একজনকে এক একটা জেলখানায় প্রেরণ করা হবে, তা সেই সময় যে ট্রানজিশন পিরিয়ড, সেই সময় আমাদের লেখক ভক্ত যিনি সর্বভাবনা দাস, তিনি তার অতি প্রিয় বন্ধু সুচিস্মিতা দাস তার সঙ্গে কিছুটা সময় কাটাতে পেরেছিলেন।
এই কয়েকদিন কাটাতে পেরেছিলেন। এবং যখন তাদের বিদায় হয়, দুজনাকে দুই জেলে পাঠানো হয়, তখন তাদের যে আবেগঘন বিদায়, সেটা আমরা অনুভব করেছিলাম, যে কিভাবে একজন আরেকজনের কাছ থেকে দূরে চলে যাচ্ছে, এবং তাদের যে দুঃখ, যে কষ্ট, বিচ্ছেদের যে কষ্ট, সেটা এখানে অনেক আহ কঠিন ভাবে ফুটিয়ে তুলেছেন আমাদের সর্বভাবনা প্রভু। এবং তাদের মধ্যে এটাই শেষ দেখা। সতীশীত প্রভু যদিও বলেছিলেন যে, বন্ধু তোমার এই জ্যাকেট আমি কিন্তু ফেরত দিব 1.5 বছর পরে, কিন্তু যে আমি অবশ্যই জ্যাকেট ফেরত দিব। তারা খুব আশা করেছিলেন যে তারা জেলখানা থেকে বের হয়ে আবার একসাথে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করবেন। এবং সতীশীত প্রভু খুব আশা করেছিলেন, অভিলাষ করেছিলেন যে তাদের ভাষায়, আর্মেনিয়ান ভাষায় ভগবদ গীতা প্রচার হবে, প্রকাশ হবে, সেটাকে তিনি বিতরণ করবেন। তো যাই হোক, যদিও আহ সতীসূত প্রভু জেলখানায় মারা যান, সর্বভাবনা প্রভুর সাথে তার আর দেখা হয় নাই। তো এই যে তাদের সাজা প্রাপ্তির পরে সাজা ভোগ করার জন্য যে জেলখানায় প্রেরণ করা হয়েছিল, সেখানে আজকে তিনি সেটাকে বলছে শ্রম শিবির। ওখানটায় তাদেরকে কি করা হতো, ওখানে তাদেরকে বিভিন্ন ধরনের কায়িক পরিশ্রম করানো হতো, সশ্রম কারাদণ্ড মতো এরকম আর কি। তো আমরা দেখবো যে এখানটায় আমাদের প্রভু, তিনি একটা সেলাই সেলাইয়ের একটা ইয়ে পান, সেলাইয়ের শ্রমিক হিসেবে তিনি সেখানে কাজ করেন। তার ওই জায়গা থেকে এইখানে পাঠাতে, তার ট্রেনে আসতে 28 দিন সময় লেগেছিল, প্রায় 1 মাস সময় লেগেছিল। এবং তিনি বলছেন যে এই 28 দিন তার জীবনের সবচাইতে তিক্ত একটা অভিজ্ঞতার সময় ছিল। কারণ ট্রেন তো পুরোপুরি টানা চলতে পারতো না। মাঝখানে ট্রেন এই প্রতি প্রায় কি 1 দিন বা 1.5 দিন, 1.5 দিন পরে পরে ট্রেনটা কোথাও থামতো। ঠিক আছে, এবং সেখানে তাদেরকে ওই জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হতো, আবার আরেকটা ট্রেনে তাদেরকে উঠানো হতো। এই যে ট্রানজিট, এই ট্রানজিট জেলগুলোতে প্রায় 2-3 দিন তাদের থাকতো, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় একটা ট্রেনে যেত না, তাদেরকে আবার ট্রেন চেঞ্জ করতে হতো। এই ট্রেন চেঞ্জ করার জন্য তাদেরকে আবার 2-3 দিনের জন্য কোনো একটা ট্রানজিট জেলখানায় থাকতে হতো। সেই ট্রানজিট জেলগুলো ছিল অত্যন্ত কঠিন একটা জায়গা। এই কারাগারগুলো তৈরি করেছিলেন রাশিয়ার একজন সম্রাজ্ঞী, এক মহিলা। মহিলা, তার নাম ছিল একাতেরিনা। একাতেরিনা, এই মহিলা অত্যন্ত সম্রাজ্ঞী, কিন্তু অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির মহিলা তিনি ছিলেন। তিনি যে কারাগারগুলো তৈরি করেছিলেন, সেগুলোতে কয়েদিতে থাকা খুবই কষ্টকর ছিল। কিরকম? এই কারাগারগুলোতে বাহির থেকে আলো আসার কোনো ব্যবস্থা ছিল না। আর কারাগারের ছাদটা এমন ভাবে তৈরি করা ছিল, অর্ধ গোলাকৃতির, লেখক বলছেন অর্ধ গোলাকৃতির, যা দেখে এমন একটা ফিল হয় যে মনে হয় ছাদটা মাথার উপরে ভেঙে পড়ছে, অথবা খুব কাছাকাছি, মাথার কাছাকাছি ছাদ। এবং এইরকম একটা মানে আবহ তৈরি করতো ছাদগুলি, যে মাথার খুব কাছে, এবং তারা মানে নিজেরা অচৈতন্য ভাবে মাথা নিচু করে হাঁটতো, ভাবতো যে মাথায় ঠেকে যাচ্ছে। হুম। যদিও জানে যে এই ছাদ অনেক উঁচুতে, আমি হাত দিয়েও ধরতে পারবো না, এমনকি আমি লাফ দিয়েও ধরতে পারবো না, ছুতে পারবো না, কিন্তু তারপরেও এমন একটা ভিজুয়াল ইমপ্রেশন তৈরি করতো ছাদগুলা, যে মনে হবে যে মনে হয় মাথা ঠেকে যাচ্ছে। তা তিনি বলছে যে আমি জানি যে ছাদটা অনেক উঁচুতে, কিন্তু তারপরেও আমরা, শুধু আমি একা না, আরো সবাই ওখান থেকে যাওয়ার সময় আমরা সবসময় মাথা নিচু করে থাকতাম। হ্যাঁ, মনে হতো যে মাথা মনে হয় ছাদে লেগে যাবে। এটা খুব ভয়াবহ একটা অভিজ্ঞতা ছিল তার জন্য। যদিও তিনি জানতেন যে এই ছাদ তিনি কখনোই ছুতে পারবেন না। হুম। কিন্তু এরকম আঁকা বাঁকা হয়ে তারা ওই পথটা পাড়ি দিত। তারপরে যে বিছানাগুলি ছিল, সেই বিছানাগুলি অত্যন্ত কি অপ্রশস্ত বিছানা। হ্যাঁ, দেখা গেল যে যখন তারা শুতো, ঘুমানোর জন্য বিছানায় শুতো, তখন মানে নড়তেও পারতো না, একজন আর একজনের গায়ের সাথে এমন ভাবে লেগে থাকতো যে তাদের পাশ ফিরারও জায়গা ছিল না। আরো একটা দুর্বিষহ অভিজ্ঞতা, যে সাধারণত এই রুমে কতজন মানুষ থাকে, দেখা যায় যে
15-20 জন বা 30 জন থাকে একটা রুমে, তাদের যে ওয়াশরুম টয়লেট সেটা একটু পাঁচিল দিয়ে ঘেরা থাকে। অথবা কোনো কোনো জেলখানায় ছিল যে ঠিক আছে ওয়াল নাই কিন্তু পর্দা আছে, কিন্তু তার এই জেলখানা যেখানটা তিনি থাকতো এই যে 2-3 দিনের জন্য, সেটা ওপেন, তাদের যে রুম সে রুমের সাথেই তাদের টয়লেট। এবং ভক্ত হিসেবে এটা তার জন্য খুব কষ্টকর ছিল, দুর্গন্ধ, তারপরে প্রাইভেসি সবকিছু মিলায় তাদের, যেহেতু 35 জন থাকতে রুমে, সবসময় কেউ না কেউ ওয়াশরুম ইউজ করতো তাই না, সবসময় একটা ওপেন, হ্যাঁ, এটা তার জন্য খুব বিরক্তিকর একটা জায়গা ছিল। তো এরকম একটা জেলখানায় তার একজন খ্রিস্টান যুবকের সাথে পরিচয় হয়, তার নাম ছিল ওয়ারেন। এই ওয়ারেনও আরেকটা মতবাদ প্রচার করতো, জিহবাদ। তো সেও বই টই সেল করতো, প্রচার করতো। একই শাস্তি, তার অবৈধ বই প্রচারের দায়ে তার শাস্তি হয়েছে। তো এই ছেলেটার সাথে তার কিছুটা সময় ভালো কাটতো, যদিও ছেলেটা তার চাইতে বয়সে ছোট ছিল। তারপরেও একজন আরেকজনের দর্শন, একজন আরেকজনের অভিজ্ঞতা তারা একজন আরেকজনের কাছে শেয়ার করতেন, এবং তার সাথে কথা বলতে তিনি খুব আনন্দ অনুভব করতেন, কখনো ক্লান্তি ফিল করতেন না। হুম। হুম। তো সেই দীর্ঘ এবং মধুর আলোচনায় তারা কখনো ক্লান্তি অনুভব করতেন না। এবং এখানটায় তারা কি, যে অন্য অপরাধীর চাইতে তারা ভিন্ন ছিলেন, মানে তাদের কোনো অপরাধ ছিল না, তারপরেও তারা কি এখানটায় জেল খাটছিলেন। তাদের অপরাধ ছিল তারা বই বিক্রি করতেন, এবং এই 2-3 দিনের মধ্যে তারা খুব ক্লোজ হয়ে গেলেন। তো এখানটা লেখক প্রভু আরো বলেছেন যে তাদের জেলখানায়, এই ট্রানজিট জেলখানাগুলোতে তারা কয়েকটা মহিলা পুলিশকে দেখেছিলেন, পেয়েছিলেন। সেই মহিলা পুলিশরা পুরুষদের চাইতে আরো বীভৎস ছিল। হ্যাঁ, তারা যদি কোনো কি বলে কয়েদিকে, যদি কোনো কয়েদির প্রতি তাদের কোনো বিদ্বেষ তৈরি হতো, তাহলে এমন এক ধরনের অস্ত্র তারা প্রয়োগ করতো, সেটা হচ্ছে কি শিকল। শিকল ছুঁড়ে মারতো, এবং সেই শিকলটা প্যাঁচিয়ে যেত শরীরে খুব, প্যাঁচে যাওয়ার পরে জোরে টান দিত। হ্যাঁ, মহিলা পুলিশ গুলা এই ধরনের কঠোর শাস্তি প্রয়োগ করতো কয়েদিকে। হুম। যাই হোক, এভাবে প্রায় 28 দিন বিভিন্ন ট্রানজিট জেলখানায় কি বলে থাকার পরে, অতিবাহিত করার পরে, একদিন তিনি অবশেষে তার যে কর্মশিবির বা শ্রম শিবির সেখানটায় তিনি পৌঁছলেন। হুম। এখানে পৌঁছলেন, এখানটা এক রুমে তারা 15 জন থাকতেন। 15 জন থাকতেন, এবং ওখানটায় যাওয়ার সাথে তিনি দেখলেন যে তাদেরকে রিসিভ করার জন্য, অর্থাৎ তাদেরকে কে কোন গ্রুপে থাকবে সেই কাজগুলি করার জন্য, তাদের জেলের যে প্রধান জেলার সে ছিল। এই জেলারকে তিনি ওই দিনই প্রথম দেখেছেন, আর 2 বছরের মধ্যে ওই দিনই শেষ, আর কখনো তাকে দেখেননি। তো ওরা যাওয়ার পরে ওদেরকে বিভিন্ন গ্রুপে বাছাই করা হয়। হুম। তো ওদেরকে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতে হতো এই সমস্ত কয়েদিদেরকে। তো ঘটনাক্রমে কোনো একজন, মানে জেলখানার কোনো একজন লোক, মানে ওদেরকে খাবার পরিবেশন করে, সে ঘটনাচক্রে বলে ফেলছে আমাদের এই লেখক প্রভুকে যে এখানে আসলে 10 নম্বর যে দল, সেই দলটাতে থাকাটাই উপযুক্ত। এই দলটাতে থাকলে কোনো ভারী কাজ করতে হয় না, আর কি বলে নোংরা কাজও করতে হয় না, একটা ঘরের মধ্যে তাদের সেলাইয়ের কাজ করতে হয় 10 নম্বর এই যে দলটা। তো প্রভুর তখন অবচেতন মনেই এই প্রার্থনা হয়ে গেছে যে তিনি যেন 10 নম্বর গ্রুপে কাজ করতে পারেন। এখানটায় তো একটা অদ্ভুত কাজ হয়েছে, সেটা হচ্ছে যে আহ, যখন তাদের ইন্টারভিউ হচ্ছে, অর্থাৎ কাকে কোন কারাগারে কাকে কোন কাজে নিয়োজিত করবে এরকম একটা ইন্টারভিউ হচ্ছে, তখন জেলার যে সে জেলার তার ফাইলটা, এই অদ্ভুত ফাইলটা তিনি খুব মনোযোগ দিয়ে পড়েছেন। সাধারণত বিভিন্ন কয়েদিদের কি, কেউ খুন করেছে, কেউ হত্যা, কি বলে আগুন জ্বালিয়েছে, কেউ কোনো ধরনের দুর্নীতি করেছে, এরকম বিভিন্ন রকম, কিন্তু এর ফাইলটা ইন্টারেস্টিং। সে তার সেরকম কোনো অপরাধ নাইনি,
কিছু বই বিক্রি করেছেন, সেই বই বিক্রির জন্য তার সাজা হয়েছে। তো সে খুব রেকর্ড গুলা পড়ছে, পড়তে পড়তে প্রভুর সাথে বিভিন্ন রকম কথোপকথন করছে যে আমি তোমার মতো এরকম কখনো কোনো অপরাধী তো দেখিনি। তোমরা কি পাগল নাকি? তো বলছে যে হ্যাঁ স্যার, আমিও মনে করি যে আমরা পাগল। তো তুমি ওখানে কি করছিলে? বলে, আমি কিছু বই ছাপিয়েছিলাম এবং সেগুলো বিতরণ করছিলাম। তখন উনি সভাপতি প্রশ্ন করেন যে এগুলো কি ধরনের বই ছিল। বলছেন যে এগুলি ভারতীয় ধর্ম ও দর্শন সম্পর্কে বই ছিল। বইগুলো কিন্তু খুব ভালো স্যার। কিন্তু তারা সেটা পছন্দ করতো না সরকার, এবং ভাবতো যে আমরা সরকার বিরোধী কাজ করছি, এই জন্য আমাকে 2 বছরের জেল দেওয়া হয়েছে। বলছে তোমাকে কেন আমার দেশে পাঠালো, এত দূরে, কেন তোমাকে তারা তোমার দেশে রাখেনি? বলছে, আমি তো সেটা জানি না, তবে কেজিবি আমাকে কিছু কাগজে সই করতে বলেছিল, কিন্তু আমি তো সেটা করিনি, আমি প্রত্যাখ্যান করেছিলাম, এটার কারণে আমাকে সেখানে পাঠিয়েছে। তখন জেলাটাকে প্রশ্ন করছে যে হলো তুমি সই করো না কেন, করলা না কেন? তখন কবি লেখক বলছেন যে এগুলো সবই আমার নেতা এবং আমার যে দর্শন সেই দর্শনের বিপরীত ছিল, এবং এগুলি মিথ্যায় ভরা ছিল, মিথ্যা ছিল, সেই জন্য আমি এটা পছন্দ করিনি, তাই আমি সই করিনি। তখন বলছে যে তুমি তো এটা করতে পারতে, তুমি স্বাক্ষর করে দিলেই তো তুমি নরক থেকে বের হয়ে যেতে পারো, এখনো কিন্তু সুযোগ আছে, তুমি কি সেটা করতে চাও? তো বলছে না স্যার, আমি কোনো কাগজে এরকম মিথ্যা বয়ান দিয়ে সই করবো না। তারা আমার বয়ান নিয়ে টেলিভিশন, রেডিও এবং সংবাদপত্রের কাগজগুলোতে এগুলি ছাপাতে চেয়েছিল, তাই আমি এগুলি করতে চাইনি। তখন বলছে যে কৃষ্ণ কি তার জন্য তোমাকে ক্ষমা করবে না? তখন তিনি বলছেন যে কৃষ্ণ হয়তো আমাকে ক্ষমা করতো, মানে তুমি যদি সই করতে, তুমি যদি সই করতে তাহলে কি কৃষ্ণ তোকে ক্ষমা করতো না? তখন তিনি বলছেন হয়তো আমি সই করলে কৃষ্ণ আমাকে ক্ষমা করতো, কিন্তু আমি তো নিজেকে ক্ষমা করতে পারতাম না। তোমার দলের আর কেউ কাগজ সই করেনি? তখন তিনি বলছেন যে না স্যার, আর কেউ সই করেনি, তবে আমার মনে হয় না যে আর কাউকে এরকম প্রস্তাব দেওয়া হয়েছে, কারণ যেহেতু আমি করিনি এবং তারা ভালোভাবে জানতো যে অন্য কেউ করবে না। তখন তিনি জিজ্ঞাসা করছেন তোমার বয়স কত? সর্বভাবনা প্রভু উত্তর দিচ্ছে আমার বয়স 23 বছর। তো তোমার আর অন্য বন্ধুরা কোথায়? তো বলছে আমার কোনো ধারণা নাই তারা কোথায়, হ্যাঁ আমাদের তো একসাথে রাখিনি। হম তো উনি যেদিন উম রওনা দেয় সেদিন প্রভুর জন্মদিন ছিল। তখন তিনি আবার সেটাও নোটিস করেছেন যে সম্প্রতি তো তোমার জন্মদিন গেল তাই না? তো বলছে যে হ্যাঁ, যেদিন আমার জন্মদিন ছিল ওই দিনই আমি ট্রেনে উঠেছিলাম। হুম তখন তিনি একটু হতাশা সুরে বললেন যে তুমি তো নিজেই এটা চেয়েছো যে তুমি এরকম একটা নারকীয় জীবন ভোগ করবে, আমার আর কি বলার আছে। তবে তুমি আসলেই ভালো ছেলে, তোমার জায়গায় আমি হলেও কিন্তু কাগজে সই করতাম না। হম তো বলছি তুমি আর কি করতে, পড়াশোনা ছাড়া আর কি করতে, পড়াশোনা করতে বা কি করতে? তখন তিনি খটফট করে কিছু কথা বলছেন যে আমি তো পড়াশোনা করিনি স্যার, আর আমার তো সেনাবাহিনীতে যোগ দেওয়া হয়েছিল, সেনাবাহিনী থেকে এসে আমি পড়াশোনা যে করব, আমি আর পড়াশোনায় যোগ দিইনি, আমি হরে কৃষ্ণ আন্দোলনে যোগ দিয়েছি। হম বলছে আমাদের আন্দোলনে প্রচুর শিক্ষিত লোক আছে, তাদের মধ্যে বিজ্ঞানী আছে, চিত্রশিল্পী আছে, আবার সঙ্গীতজ্ঞ আছে, মিউজিশিয়ানও আছে, তবে আমার মা এবং ভাই উভয়ই দর্জি। হুম এবং আমাদের দেশে তাদের নিজস্ব ব্যবসা আছে, আমি তাদের সাথে কাজ করতাম। তার যে দর্জির কাজের কিছু এক্সপিরিয়েন্স আছে, সর্বভাবনা প্রভু সেটা কি জেলারের কাছে প্রকাশ করেছে। হুম তো এখানটায় আমি হুবহু ওনার যে অভিব্যক্তিটা সেটা আমি একটু পড়ছি, যে সেটা এমন ভাবে বলেছিলাম যেন কৃষ্ণ তা আমাকে বলতে অনুপ্রাণিত করেছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি সবকিছু বলেছি এবং প্রস্তুত ছিলাম না। প্রকৃতপক্ষে আমার মা আমাকে সেলাই করতে শিখিয়েছিল এবং আমার ভাই ছিল আসলে দর্জি, কিন্তু আমি তাদের কাছ থেকে খুব অল্পই শিখেছিলাম, এমনকি তাদের কোনো ব্যবসাও ছিল না। হ্যাঁ মানে তিনি যে মনে মনে চেয়েছিলেন যে যেন ওই দর্জি টিমের সাথে তিনি কাজ করতে পারেন, তাহলে অন্তত পক্ষে একটা রুমের মধ্যে কাজ করতে হতে পারে, না হলে তো বাহিরের কাজ হলে প্রচন্ড ঠান্ডায় বাইরে কাজ করতে হবে।
আর এগুলোর ব্যাপারে তারা খুব নির্দয়, কোনো অসুস্থতা তাদের এই সমস্ত কাজ থেকে তাদেরকে বিরত করতে রাখতে পারতো না পুলিশরা। তো এই যে কথাগুলি তিনি কিন্তু নিজে প্ল্যান করে বলেননি, কিন্তু একা একা আপনা আপনি তিনি গট গট করে বলে গেছেন যে তার মা এবং ভাইয়ের সাথে তার কিছু সেলাইয়ের অভিজ্ঞতা আছে। হুম। তখন তাকে জেলার জিজ্ঞাসা করছে, তুমি কি সেলাই করতে জানো? তখন তিনি বলছেন যে হ্যাঁ, আমি সেলাই করতে জানি। বলছে, ঠিক আছে, তাহলে তুমি 10 নম্বর দলে যাও এবং সেখানে গিয়ে তুমি কাজ করো। হুম। বলছে, আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। আমি কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলাম যাতে তারা আমাকে 10 নম্বর দলে নেওয়ার সমস্ত ব্যবস্থা করেন, এবং এখানে তিনি অত্যন্ত কৃপা করে তা করেছিলেন। আমি খুব খুশি হয়েছিলাম যে আমার প্রভু আমার মতো পতিত জীবের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আমি কারা প্রধানের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হয়েছিলাম এবং বলেছিলাম এরকম সুযোগ প্রদান করার জন্য আমি তাকে কিছু প্রতিদান দিব। অর্থাৎ তাকে যে দর্জিদের সাথে কাজ করার সুযোগ দিল, তখন সাথে সাথে তিনি জেলারকে ধন্যবাদ দিয়েছেন এবং বলেছেন যে আপনি আমাকে এরকম একটা কাজের সুযোগ দিলেন, আমি আপনাকে উপহারে উপহার হিসেবে কিছু দিব। হুম। এবং আমি তাকে বলেছিলাম যে আমি জেলখানা থেকে বের হওয়ার সাথে সাথেই আপনার জন্য একটি গ্রন্থ পাঠাবো, সেটাই হচ্ছে ভগবত গীতা। তিনি সেটা পেয়ে তিনি শুনে খুশি হয়েছিলেন, এবং সত্যি সত্যি সর্বভাবনা প্রভু জেল থেকে বের হয়ে প্রথমে যে এই কারা প্রধানের কাছে একটা ভগবত গীতা তিনি পাঠিয়েছিলেন। হুম। যাই হোক, ওখানটায় এই পুলিশ তখন জেলার প্রধান তখন প্রভুকে বলেছিলেন যে তোমার এই এই জেলখানায় একজন আর্মেনিয়ান গার্ড আছে। সেই আর্মেনিয়ান গার্ডকে আমি বলবো তিনি যেন তোমার সাথে দেখা করেন। আমি ব্যবস্থা করব যাতে তুমি তোমার নিজের ভাষায় তার সাথে একটু কথা বলতে পারো। হুম। যাই হোক, তার প্রথম দিনটা ভালোই একটা সহযোগিতামূলক দিন হিসেবে গেল। কারাপ্রধান তাকে দর্জিদের সাথে কাজ করার দলে প্রদান করলেন এবং তার প্রতি কিছু সদয় বাক্য প্রয়োগ করলেন। খুব একটা নিষ্ঠুরতা তিনি প্রদর্শন করেননি। এবং এরপরে প্রভুকে নিয়ে যাওয়া হলো। গার্ডরা তাকে নিয়ে গেল, তার মাথা পুরোপুরি চুল টুল সব ন্যাড়া করে দেওয়া হলো এবং তাকে নতুন একটা কাপড় দেওয়া হলো, কালো রঙের কাপড়। তাদের এই কয়েদিদের কাপড় হচ্ছে কালো রঙের কাপড়। এবং তার জিনিসপত্রগুলো সুন্দর করে একটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। তো তার এখানটা খুবই অসহায় লাগছে, এটা জলহীন মাছের মতো লাগছে। হ্যাঁ, জলহীন মাছের মতো তার অনুভব হতে লাগলো, একাকী। হ্যাঁ, নিঃসঙ্গ অসহায় এরকম মনে হচ্ছে। তারপরে তাকে নতুন একটা রুমে নিয়ে যাওয়া হলো। এই যে রুমে নিয়ে যাওয়া হচ্ছিল সেটা একটা খোলা জায়গার পাশ দিয়ে, এটা অনেক মানে ঠিক ওইরকম সারাদিন যে একটা রুমের মধ্যে আটকে থাকতে হয় তা না। তাদের চারপাশে বড় বাউন্ডারি আছে এবং বিভিন্ন কাজ করে বিভিন্ন কয়েদিরা। তো এই জন্য তিনি একটু আকাশ দেখতে পেলেন। হ্যাঁ। এবং তাদের যে সীমানা, সেই সীমানার মধ্যে তারা যে কোনো জায়গায় যেতে পারতো। যদিও জায়গাটা খুব বেশি বড় না, তারপরেও একদম একটা ঘরে বন্দি থাকার চাইতে অনেকটাই ভালো যে তারা চাইলে এদিকে যেতে পারে, ওদিকে যেতে পারে। হম। এখানে তারা একটা কি 1800 মানে 1800 প্রায় 2000 কয়েদি এই ক্যাম্পের ভিতরে থাকতো, এবং এটা একটা গ্রামের মতো বন্দীদের একটা গ্রামের মতো। হ্যাঁ। এখানটায় 3 তলা বিল্ডিং ছিল। সেই বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোরে বৈদ্যুতিক তালা লাগানো ছিল, কারেন্টের তালা। হুম। এবং তাকে এরকম ভাবে 3 তলার একটা রুমে নিয়ে যাওয়া হয়েছিল। এবং সব থেকে অসুবিধা হচ্ছে তার রুম 3 তলায়। হ্যাঁ। কিন্তু তার ওয়াশরুম ছিল নিচতলা। হ্যাঁ। আর এর আগে যে বললাম যে এক রুমের মধ্যে ওয়াশরুম, সেটা হচ্ছে তাদের যখন আহ আর্মেনিয়া থেকে এই জেলখানায় আনা হচ্ছিল, তখন যে ট্রানজিট জেলখানাগুলোতে তারা থাকতো, সেই জেলখানাতে এক রুমের মধ্যেই ওয়াশরুম, এবং ওয়াশরুমে কোনো দরজা নাই, দরজা বলতে কোনো ওয়ালই নাই, ওপেন। কিন্তু এখানে তার যে বিল্ডিংটায় থাকার জায়গা হয়েছিল,
তিনি 3 তলায় থাকতেন, তার ওয়াশরুম আবার ছিল নিচে। হুম। তো যাই হোক, পরের দিন থেকে তিনি কাজে জয়েন করবেন, তাকে তো জিনিসপত্র দেওয়া হলো, বিছানা দেওয়া হলো, হম, একটা ড্রয়ার দেওয়া হলো, বিছানাতে পাড়ার জন্য বেডশিট এগুলো দেওয়া হলো। তারা এক রুমে, প্রায় 75 জন এক রুমে থাকতেন। প্রায় 75 জন এক রুমে থাকতেন। এবং তাদের এই রুমের পাশেই ছিল একটা নদী, পচা ডোবা নদী। সেই নদী থেকে প্রচন্ড মশা তাদের রুমে আসতো। তো এগুলো তো তিনি আগে থেকেই ফেস করে এসেছেন, বিভিন্ন জেলখানায় যে কাটিয়েছেন। হুম, তো এগুলো তিনি অভ্যস্ত। তারপরে এই 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 যে অভিজ্ঞতাগুলি, সেগুলি তিনি একটা ডায়েরিতে লিখে রাখতেন। এই ডায়েরিতে লিখে তার ভালো লাগতো। তার নিজের কথাগুলি তিনি নিজের মতো করে সুন্দর করে, ভালো লাগার কথা, তার প্রতিকূলতা, তার দুঃখ, বন্ধুদের কথা, এগুলো তিনি তার ডায়েরিতে লিখে রাখতেন। তো এখানে যেটা হলো যে তাদের যে কি বলে খাবারের ঘর, খাবারের যে হল, ডাইনিং হল, বিশাল বড় ডাইনিং হল, এবং সেই ডাইনিং হলে একসাথে তারা 1800 জন একসাথে খেতে যেত। হুম, খেতে যেত। তো একদিন এরকম ডাইনিং হলে যাওয়ার সময় একটা খারাপ ঘটনা ঘটেছে। যে তিনি যখন কি বলে খেতে যাচ্ছেন, একটা লাইন ধরে ধরে যায়, তো হঠাৎ করে আরেকটা কয়েদি এসে তাকে কি করে ধাক্কা দেয় এবং আমাদের প্রভু পড়ে যায়, এবং পড়ে যায়। এবং এটা উনি বুঝলো যে অন্য কয়েদিরা এটা তাকে নতুন দেখে তাকে হেনস্থা করার জন্য এবং পরীক্ষা করার জন্য এটা করেছে। এবং তিনি জানেন, তিনি যদি আজকে এটা প্রতিবাদ না করেন, তার জেলে থাকার অভিজ্ঞতা থেকে, পূর্ব অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছেন যে আজকে তিনি যদি প্রতিবাদ না করেন, তাহলে তাকে এই কয়েদি বা এই কয়েদির সাথে যারা আছে তারা প্রতিনিয়ত তাকে বিভিন্নভাবে বিরক্ত করবে। এবং সেই সময় প্রভু এত শক্তি পেলেন যে যখন তিনি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং অন্যরা হাসাহাসি করে, তখন তিনি কৃষ্ণের কাছে প্রার্থনা করেন যে কৃষ্ণ, দয়া করে আমাকে সাহায্য করো। আমি কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমাকে এই লোকটির সাথে মারামারি করতে হবে, যাতে করে ও আমার জীবনকে অতিষ্ঠ করে না দেয়। কাজে কৃষ্ণ, দয়া করে তুমি তোমার এই অসহায় দাসকে সাহায্য করো। এভাবে তিনি কৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন। এবং প্রার্থনা করে তিনি তৎক্ষণাৎ, ও যে ধাক্কা মেরে চলে গেছে, ও ও নির্দিষ্ট যে জায়গায় দাঁড়াবে সেখানটায় পৌঁছানোর আগেই সর্বভাবনা প্রভু খুব দ্রুত, উনি কিন্তু শুকনা লিকলিকা একদম, না খেতে না খেতে পেয়ে একদম কঙ্কালসার হয়ে গেছে, কিন্তু তিনি যে হঠাৎ করে গিয়েছেন, ওই মোটা লোক স্বাস্থ্যবান, সে তাকে এত জোরে ধাক্কা দিয়েছে যে সেই লোকটা, অভদ্র লোকটা, সে কি হয়েছে, পড়ে গেছে। সে ঠাস করে পড়ে গেছে। এবং তার পিছনে যে দরজা ছিল, সেই দরজা টরজা উপরে ধাক্কা খেয়ে পড়ে গেছে। তখন বলে পিছনে একটা দরজা ছিল, বাথরুমের দরজা ছিল, সেই বাথরুমের দরজার সাথে ধাক্কা লাগছে, ধাক্কা লেগে পড়ে গেছে। হম, তখন প্রভু বুঝতে পেরেছেন যে এই আচমকা তিনি যে প্রতিবাদ করবেন, এটা ওই কয়েদিটা আশা করেনি। তবে এটা একটা ভালো হয়েছে যে এর পরবর্তীতে ওই লোক তাকে আর কেউ বিরক্ত করেনি, শুধু ওই লোকই নয়, আর কেউই তাকে বিরক্ত করেনি। তখন একজন কয়েদি এসে তার পিঠের উপরে হাত রেখেছে, তার নাম ছিল ভ্যানয়। ভ্যানয় বলছে যে তুমি খুব ভালো কাজ করেছো, না হলে ও তোমাকে প্রতিনিয়ত এভাবে বিরক্ত করতে। হম, এই লোক আর কখনো তোমাকে বিরক্ত করবে না। শুধু এই লোকই নয়, আরো কেউ তোমাকে বিরক্ত করবে না। জেলখানার ভিতরেও খুব আত্মরক্ষার কৌশল নিয়ে থাকতে হয়, যেটা আমরা দেখলাম। তো যাই হোক, পরবর্তীতে তাদের যে ডাইনিং এর লাইন ছিল, সেই লাইন দিয়ে প্রভু ডাইনিং হলে ঢুকেছেন। কিন্তু ডাইনিং রুমে যেতে চাননি, কারণ ডাইনিং রুমে গিয়ে তার কোনো খাদ্য দ্রব্য কিছু তিনি পাবেন না। তিনি দেখলেন যে বিশাল বড় একটা হল রুম,
1800 লোক এখানে একসাথে খেতে বসছে। এটা কি সম্ভব? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সমুদ্র freeze হয়ে গেছে। যাই হোক, শোনা কি যায়? এখন কি শোনা যায়? ঠিক আছে, আমি আমার ভিডিওটা একটু অফ রাখলাম, দেখি এখন ঠিক হয় কিনা। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এখানটাই যে হল রুম, এই হল রুমে ঢুকে আমাদের প্রভু দেখছেন যে এত দুর্গন্ধযুক্ত একটা, যেখানে কিন্তু মাছ মাংসের তীব্র গন্ধযুক্ত একটা জায়গা, এবং এখানে যে থালা বাসন ছিল, থালা এবং কাপ এত ময়লা যে সেটাতে তিনি যে কিছু খাবেন সেটাও তিনি চিন্তা করতে পারছিলেন না। আর এখানটায় একসাথে এই 2000 লোক বসছে, বিশাল বিশাল শব্দ কোলাহল, তার সেখানে মোটেও ভালো লাগছে না। এর মধ্যেই দেখা গেল যে তাদের আসন নির্দিষ্ট করা, কে কোথায় বসবে, যাই হোক তার তার আসনে বসে গেল। এমন সময় একজন অপরাধী তাকে একটা অর্ডার করছে আর কি, যে ওগুলি ইশারা করে বলছে ওগুলি নিয়ে আসো। ওগুলি নিয়ে আসো বলতে থালা আর প্লেট এবং বাটি এগুলি নিয়ে আসার জন্য অর্ডার করছে। তো আমাদের সর্বভাবনা প্রভু বিভিন্ন জেলখানায় থাকতে থাকতে তিনি অত্যন্ত সাহসী হয়ে গেছে, এবং তিনি বলছে যে না, আমি তোমাকে খাবার পরিবেশনও করতে পারবো না, তোমাকে থালা গ্লাসও আনতে পারবো না, তোমার কাজ তুমি করো, এটা আমি তোমাকে খাবার পরিবেশন করে দিব না। এটা আবার তার সেই বন্ধু, নতুন যে বন্ধু হয়েছে ভ্যানয়, সে ভ্যানয় উনি খেয়াল করেছে, এবং ভ্যানয় ওখান থেকে তাকে ইশারা করছে যে হ্যাঁ তুমি ঠিক করছো, ঠিক করেছে, তুমি খবরদার ওদেরকে খাবার সার্ভ করবে না। তখন তারা তাকে বলছে যে কেন, তুমি কেন খাবার সার্ভ করতে পারবে না? তখন বলছে যে আমি একজন কঠোর নিরামিষভোজী মানুষ, আমি তোমাদের এই পাত্রটিও স্পর্শ করতে পারবো না, এই জন্য আমি তোমাকে খাবার পরিবেশন করতে পারবো না, তোমাকে তোমার নিজের খাবার নিজেই নিতে হবে। হুম। এবং তিনি দেখলেন যে ভ্যানয় ওখান থেকে তাকে সাপোর্ট দিচ্ছে আর কি, ইশারায় যে হ্যাঁ তুমি ঠিক করছো। তখন উনি আরো সাহস পেলেন যে তাহলে মনে হয় তিনি যা করছেন সেটা ঠিকই করছেন। হুম। এরপরে যারা তাকে এরকম অর্ডার করছিল খাবার, তখন তারা হুমকি দিচ্ছে চামচ দিয়ে, যে চামচ দিয়ে তোমার চোখ গেড়ে দিব, এরকম কিছু তাকে দেখাচ্ছে। তখন প্রভুও চামচ, তার চামচটা নিয়ে তিনিও বলছে তুমি আমার চোখ গেড়ে দিলে আমি তোমার চোখ গেড়ে দেবো, এরকম ভাবে দেখাচ্ছে। তখন অন্যরা একটু কি হলো, অন্যরা একটু তাদেরকে এই কার্য থেকে নিজেকে বিরত রাখলো, যে ঠিক আছে এর সাথে এরকম করা যাবে না। তো পরবর্তীতে ভ্যানয় তাকে বলেছে যে তুমি যদি একদিন ওদেরকে খাবার সার্ভ করতে, প্রথম দিন আজকে তুমি যদি করতে, তাহলে ওরা তোমাকে রোজই এই কাজটা করাতো। কাজে তুমি যে করনি এটা খুব ভালো করেছো। তো ভ্যানয়, হ্যাঁ, প্রকৃতপক্ষে তার বন্ধু হয়ে গেল, তার সাথে তিনি কি হলো একটু ভালো সময় কাটাতেন। তো এখন প্রভুর তো ওই ডাইনিং রুমে খাওয়ার কিছু নাই, তো তাদেরকে একটু পাউরুটি মতো দিত। তো উনি প্রথম দিন করেছে কি, পাউরুটিটা সাথে করে নিয়ে এসেছে, যেহেতু ওই রুমটায় তিনি খাবার গ্রহণ করতে পারবেন না, উৎকট গন্ধ, সে কারণে তার রুমে এসে তিনি যে খাবেন, এই সময় একজন গার্ড খেয়াল করেছে যে সে পাউরুটি তার রুমে নিয়ে এসেছে, এবং এমনই কপাল, গার্ড এসে তার কাছ থেকে রুটিগুলো কেড়ে নিয়ে নোংরার মধ্যে ফেলে দিয়েছে। বলছে তোমাকে খাবার ডাইনিং রুমেই খেতে হবে, তুমি তোমার কোনো খাবার তোমার রুমে নিয়ে আসতে পারবে না। অগত্যা কি, প্রভুকে ওই দিন কিন্তু না খেয়েই থাকতে হয়েছিল, তিনি সারাদিন কিছু খান নাই। তখন পরবর্তীতে ভ্যানয় যখন এটা খেয়াল করেছে, ভ্যানয় তাকে বলছে যে শুনো, তুমি এরকম ভাবে রুটি আনতে পারবে না, তোমাকে আমি বুদ্ধি শিখিয়ে দিই। সম্ভবত ওদের মাথায় টুপি থাকতো, হ্যাঁ। তো বলছে তুমি তোমার
টুপির নিচে করে রুটি নিয়ে আসবো। এবং আমি তোমাকে এটা খেতে সাহায্য করবো, যাতে ওরা না দেখে আমি তোমাকে সেভাবে দিব। হুম। তখন ভ্যানাই ওকে জিজ্ঞাসা করছে যে তুমি কেন খাও না, রুটিটা তুমি ওখানে বসে খাবা। তখন তিনি বলছে যে আমি তো ওখানে খাই না, তার কারণ হচ্ছে একে তো গন্ধ, তারপরে ওখানে তো আমার খাবার পানীয় জল নাই। জল আমি তো ওদের ওই জল খেতে পারছি না। জলটা ময়লা, খেতে পারছি না। আর শুধু শুকনা পাউরুটি তো আমি গিলতে পারবো না, আমার একটু জল লাগবে। আর সাধারণত পাউরুটি আমি একটু লবণ দিয়ে খাই, লবণ দিয়ে না খেলে মুখে লালা আসে না। আমি তো একটু এক দুই টুকরা খাওয়ার পরে আমার মুখটা শুকায় যায়। এই জন্য আমাকে লবণ দিয়ে এই পাউরুটিটা খেতে হয়। এই লবণ দিয়ে যে পাউরুটি খেতেন, এই জন্যই কিন্তু এই কাহিনীটার নাম হচ্ছে নোনতা রুটি, সল্টেড ব্রেড। তো তিনি লবণ দিয়ে খেতেন, এই জন্য আমি ওখানটায় খেতে পারি না, কাপগুলিও খুব নোংরা। তখন ভ্যানয় তাকে বলছে যে খুব ভালো কথা, তুমি কিন্তু ওখানকার পানীয় জল খাবে না, কারণ ওই জলটা সরাসরি পাশে যে নদী, ওই নোংরা নদীর জল সরাসরি তাদেরকে ওখানটায় সাপ্লাই করা হয়, ওটা কোনো রকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কিছু করা হয় না। ভ্যানাই বলছে এই জল যদি রেখে দেওয়া হয় তাহলে গ্লাসের নিচে কাদার প্রলেপ পড়ে, আর যত কারখানার বর্জ্য সব ওই জল নদীতে যায়, আমাদের বুড়িগঙ্গার মতো অবস্থা। তখন তাকে তিনি বললেন যে তুমি তাহলে এখন, আমি তাহলে কি খাবো, জল? বলছে জল ফুটিয়ে খেতে হবে, ফুটিয়ে। এবং সেই জল ফুটানোর যে কায়দা ভ্যানা আবিষ্কার করেছে এবং তাকে শিখিয়েছে, খুব অদ্ভুত। হ্যাঁ, সেটা হচ্ছে দুটা ব্লেড, দাড়ি শেভ করা যে ব্লেড, রেজর ব্লেড, সেই রেজর ব্লেডকে কিভাবে পজিটিভ নেগেটিভ, হ্যাঁ, এগুলোর সাথে কানেকশন করে তারা এই জলটা 5 মিনিট ধরে ফুটাতেন। সেটা এখানে সুন্দর করে বর্ণনা করা আছে। দুইটা ব্লেডের সাথে কি করে একটা ছোট সুতা বাঁধে, তারপরে তার সাথে একটা তার যুক্ত করেছে দুইটা ব্লেডের সাথে, এবং সেই তারটা কি করেছে, একটা ধনাত্মক প্রান্ত একটা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করেছে, এবং সত্যি সত্যি কিছুক্ষণ পরে তার যে জলের গ্লাস বা জগ সেখানটায় বুদবুদ ওঠা শুরু করে, এবং 5 মিনিট তারা জলটা সিদ্ধ করে। এইভাবে তারা ব্যাকটেরিয়া ধ্বংস করে এই জেলখানার ভিতরে এভাবে তারা জল পান করে। হুম। যাই হোক, এখন তার প্রথম দিন গেল, প্রথম দিন তো খেতে পারলো না, পাউরুটি তো পুলিশ নিয়ে নিল। জল সিদ্ধ করার পদ্ধতি তার বন্ধু ভ্যানয় তাকে শিখিয়ে দিল, এবং ভ্যানয় তাকে যে প্রতিবাদ তিনি করেছিলেন সেই প্রতিবাদের কে তিনি সাপোর্ট করেছেন। এখন পরের দিন তাকে তার কর্মক্ষেত্রে যেতে হবে, তিনি তো 10 নম্বর টিমের সাথে যুক্ত হয়েছেন। 10 নম্বর টিম হচ্ছে 9টা, 10 নম্বর টিম হচ্ছে দর্জিদের টিম। তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে, কিরকম শীতের পোশাক তৈরি করে, এগুলি তৈরি করে, এবং এগুলি খুব উম তাদের কাছে খুব কম মূল্যে পুলিশরা কিনে, অর্থাৎ তাদেরকে খুব কম পারিশ্রমিক দেয়, এবং এই কাপড়গুলা তারা বিভিন্ন পুলিশে বিভিন্ন ব্র্যান্ডের নকল সিল লাগিয়ে দেয়। হ্যাঁ, দিয়ে এগুলি তারা বাহিরে অনেক বেশি দামে বিক্রি করে। হুম। তো এই যে সেলাইয়ের যে কাহিনী, এখানটা খুব একটা কঠিন একটা অভিজ্ঞতা আছে আমাদের লেখকের, লেখক প্রভুর। সেটা হচ্ছে যে তাদের যে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, কখনো রাতের শিফটে কাজ করতে হয়, এবং প্রচন্ড ঠান্ডা, কিরকম ঠান্ডা, -40, -50, এইরকম প্রচন্ড ঠান্ডার ভিতরে তাদেরকে এইরকম একটা হল রুমে বসে সেলাইয়ের কাজ করতে হয়, এবং স্বভাবতই তাদের হাতে গ্লোভস পরা থাকে, গ্লোভস পরা থাকে, এবং গ্লোভস হাতে নিয়ে তারা কি করে, বিভিন্ন সেলাই মেশিনে তাদের এই সেলাইয়ের কাজগুলি করে। এবং রাত্রেবেলা সাধারণত কি হয়, ঝিমুনি চলে আসে। তো উনি যে বলছেন যে এমন একটা অভিজ্ঞতা তিনি দেখেছেন, যে হঠাৎ করে তিনি যে কাজ করছেন রাত্রেবেলা, রাতের শিফটে খুব চিৎকার শুনতে পেয়েছেন। কি জানলেন? জানলেন যে একজন কয়েদি ওই সেলাই করতে করতে, পা চলছে তো, পা মেশিন চলছে, এদিকে তার ঝিমুনি চলে আসছে। এই ঝিমুনির মধ্যে তিনি ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, হাতও অবশ, আবার হাতের মধ্যে পরা আছে হচ্ছে গ্লোভস, রাতের বেলা ঝিমুনি, তার হাত সেলাই মেশিনের মধ্যে ঢুকে গেছে, এবং 3টা আঙ্গুল ওই ওই কয়েদির সেলাই হয়ে গেছে। এইরকম এরকম আমাদের সর্বভাবনা প্রভুরও একদিন হয়েছিল, কিন্তু কপাল ভালো যে তার একটা আঙ্গুল এরকম করে সেলাই হয়ে গিয়েছিল।
পরবর্তীতে তারা এগুলা নিজেরাই, মানে কিভাবে সূচ বের করা, সুতা বের করা, এগুলা নিজেরাই কিভাবে কিভাবে করে ওখানটায় একটু ওষুধ থাকে কি না থাকে আবার সেটাকে ব্যান্ডেজ করে আবার কাজ করে। এইরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে প্রভু যাচ্ছেন। হুম। এখানে তার অন্যান্য যে কয়েদিরা ছিল তাদের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল। সবাই সবাইকে সহযোগিতা করে। হ্যাঁ, সহযোগিতা করে মোটামুটি একজন আরেকজনের সুখে দুঃখে তারা থাকে। আর যেহেতু কি বলে, প্রভু পাউরুটি ছেড়ে অন্য কিছু খান না, তো অনেকেই তাকে কি, তাদের পাউরুটি গুলো অনেক সময় শেয়ার করতো। একদিন তিনি হিসাব করলেন যে তার এখানটায় 730তম দিন পার হয়ে গিয়েছে। তো একদিন তার জপমালাতে লুকিয়ে রাখে, জপমালা মাথার বালিশের মধ্যে এমন হয়ে লুকিয়ে রাখে যেন জেলখানার কোনো কয়েদি দেখতে না পায়, এবং তিনি রাত্রেবেলা গভীর রাতে তিনি তার জপ সম্পন্ন করেন। কিন্তু ওরা স্বপ্নে একদিন করে সমস্ত জেলখানার কয়েদিদের সবকিছু সার্চ করে দেখে। হুম। এরকমই একদিন সার্চ করতে এসে তার বালিশের মধ্যে জপমালাটা পেয়ে যায় এবং জপমালাটা নিয়ে চলে যায়। তখন তো প্রভু খুবই দুঃখী হয়। জপমালা নিয়ে যাওয়ার পরে তিনি মানে জব আর ঠিক মতো করতে পারছেন না, হিসাব মতো জব হচ্ছে না। তখন এই যে ভ্যানয়, ভ্যানয় তাকে একটা সুন্দর জপমালা তৈরি করে দেয়। এবং জপমালাটা খুব সুন্দর। তাদের যে কাপড় রাখার যে একটা হ্যাঙ্গার ছিল প্লাস্টিকের, সেই প্লাস্টিকের হ্যাঙ্গার গুলি ছোট ছোট করে টুকরা করে কেটে সেই প্লাস্টিকের মধ্যে দিয়ে ফুটা করে সুতা দিয়ে একটা খুব সুন্দর একটা জপমালা তৈরি করে দিয়েছিলেন ভ্যানয় তাকে। এবং এখানটায় কয়েদিরা খুব বুদ্ধিমত্তা খাটিয়ে খুব এক্সিলেন্ট এক্সিলেন্ট জিনিস বানাতো, এবং সেই জিনিসগুলি তারা পুলিশের কাছে বিক্রি করত। বিক্রি করে পুলিশের কাছ থেকে যে অল্প কিছু টাকা পেত, সেই টাকাগুলো তারা তাদের ওষুধ কেনার জন্য ব্যবহার করত, অথবা অনেকে চা খেত, সে চা কেনার জন্য ব্যবহার করতো, অথবা মাদক দ্রব্য খুব অল্প দামে তাদের কাছে এগুলি কিনতো। তো প্রভু বলছে যে এখানটায় যে এত বুদ্ধিমত্তা প্রকাশ হচ্ছিল এই সমস্ত কয়েদিদের কাছ থেকে, সেটা ভাবাই যায় না। কারণ তার যে তুলসী মালাটা বানিয়ে দিয়েছে, এত এক্সিলেন্ট একটা তুলসী মালা বানিয়ে দিয়েছে যেটা তার খুব পছন্দ ছিল। হুম। তো গার্ডরা বিভিন্ন ভাবে তাদের কাছ থেকে এগুলো জিনিসপত্র, এক্সিলেন্ট জিনিস ক্রয় করতে, এবং সেগুলো তারা বেশ চড়া দামে বাইরে বিক্রি করতো। হুম। তো এই প্রচন্ড ঠান্ডার মধ্যে তাদেরকে এরকম একটা ঘরের মধ্যে বসে কি করতো, সেলাইয়ের কাজ করতে হতো। এত বলে বরফ পড়তো যে জানালায় 10 ইঞ্চির মতো বাহির থেকে বরফের পুরো আস্তরণ পড়ে যেত। 10 ইঞ্চি, কত পুরো ভাবে বরফ পড়তো। এবং তাদের কি এই সমস্ত জানলা টানলা ঢেকে যাওয়ার কারণে ঘরের ভিতরেও খুব একটা আলো থাকতো না, অন্ধকার একটা থাকতো। হ্যাঁ। আর তাদের টয়লেট গুলাতে যেতে হতো বাহির দিয়ে। এত ঠান্ডা যে মনে হতো যে ওখানটায় টয়লেটে যাওয়ার চাইতে প্রস্রাব পায়খানা বন্ধ করে ঘরে বসে থাকা ভালো। একবার প্রভুর ডায়রিয়া হয়েছিল, ভীষণ ডায়রিয়া, ডায়রিয়া হয়েছিল। সেই ডায়রিয়াতে তাকে উপরে 3 তলা থেকে দৌড়ায় দৌড়ায় নিচে নামতে হতো, আবার ওয়াশরুম করে উপরে যাইতে যেতে আবার ওয়াশরুমের চাপ আসতো, প্রচন্ড বেগ। এরকম ওঠা নামা করতে করতে তিনি তো একবার দুইবার সিঁড়ির মধ্যে অজ্ঞান হয়ে পড়েও গেছে। তারপর আবার কয়েদিরা তাকে ধরে নিয়ে গিয়ে একটু পানি টানি খাইয়েছে, এগুলি করেছে। প্রচন্ড তিনি দুর্বল হয়ে যাচ্ছেন, এবং তিনি অনুভব করতে পারছেন যে তার দাঁতগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে একা একা। হ্যাঁ, কারণ তিনি প্রায় এইরকম বছরের প্রায় 2 বছরের বেশি, 2 বছর তো এই জেলখানাতেই ছিলেন, তার আগে থেকে ছিলেন। তার এই যে শুধু পাউরুটি লবণ দিয়ে খাওয়ার কারণে অপুষ্টিতে, এবং একদিন তিনি পাউরুটি চাবাতে গিয়ে দেখেন তার 2টা দাঁত তার সামনে খুলে পড়ে গেছে। তখন তাকে কি বলছে, বলছে, ধ্যানয় বলছে যে তুমি যদি এরকম ভাবে শুধু লবণ আর পাউরুটি খাও তাহলে তো তোমার দাঁত একটাও থাকবে না। তো তুমি এক কাজ করতে পারো, ঔষধ হিসেবে রসুন খেতে পারো, রসুন।
তো প্রথম দিকে তিনি একটা তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেছেন যে না, আমাদের তো পেঁয়াজ রসুন নিষিদ্ধ, এটা খাওয়া যাবে না। পড়ে যাচ্ছে, তখন তিনি ওই কি বলে উম একটা একটা কোয়া রসুন তিনি ওই দাঁত মাজার মতো করে এরকম করে রসুন দিয়ে দাঁতে ব্যবহার করতেন ঔষধের মতো। ঠিক আছে। এর মধ্যে তিনি তার পরিবারের কাছে একটা চিঠি লিখলেন, একজন ভক্ত প্রাণদাস তার কাছে চিঠি লিখলেন। এবং সত্যি সত্যি কিছুদিন পরে ওই চিঠির উত্তর এসেছে। এবং শচীসূতর খবর তিনি জানতে পারলেন যে শচীসূত তার আশেপাশেরই কোনো জেলখানায় আছে। তখন তিনি শচীসূতর সাথে যোগাযোগ করতে পারলেন। একজন আরেকজনের কাছে তাদের দৈনন্দিন জীবনের বর্ণনা দিচ্ছেন। তখন তিনি জানতে পারলেন যে শচীসূত খুব অসুস্থ। তিনি, তার স্বাস্থ্য দিন দিন প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছে এবং তাকে প্রচন্ড কষ্টসাধ্য কাজ করতে হতো। হুম এবং প্রচুর কাজ করতে তাকে বাধ্য করতো। এবং একদিন তার শরীর এত খারাপ যে তিনি কাজ করতে পারবেন না এটা বলেছিলেন। এবং এইটা বলার কারণে তাকে প্রচন্ড ভাবে মারধর করা হয়েছিল। বা তার বন্ধুকে, তার বন্ধু হচ্ছে শচীসূত প্রভু, তিনিও আরেকটা জেলখানায় বন্দি আছে। সেই শচীসূত প্রভু তাকে চিঠিতে জানিয়েছে যে ভাই, এখানটায় আমার এই অবস্থা, আমার শরীর অনেক খারাপ, আমি হাঁটাচলাও করতে পারছি না, তবে আমার আধ্যাত্মিক জীবন খুব ভালো আছে। আমি প্রতিদিন 16 মালা জপ করি এবং অন্য সমস্ত নিয়ম কানুন মেলে চলি। এবং সত্যি প্রভু ওই কি লবণ দিয়ে রুটি আর জল খায়। হম তো আরেক চিঠিতে সত্যি প্রভু তাকে জানাচ্ছে যে তার অসুস্থতার কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে জানা গেল তার যক্ষ্মা হয়েছে। হম যক্ষ্মা হয়েছে। তো তাদের ছুটির দিন প্রায় চলে আসছে কাছাকাছি। তখন একজন আর একজনের কাছে বিভিন্ন আশার কথাও শেয়ার করছে যে আমার শরীর তো এত খারাপ, আমার তো 24শে জানুয়ারি তো আমার রিলিজ হবে, তো আমি তো মনে হয় একা একা হেঁটে বাড়ি যেতে পারবো না, একা একা আমি জেলখানা থেকে বেরোতে পারবো না। তুমি আমাকে আমার বাড়িতে একটু খবর দিতে পারলে দিও, যেন আমাকে কেউ এসে নিয়ে যায়, অথবা ভক্তদের কথা বলছে, সরি, ভক্তদের, আমি মনে হয় একা বেরোতে পারবো না, ভক্তরা যদি আমাকে নিতে আসে তাহলে ভালো হয়। এভাবে সতীসূত প্রভু তাকে জানিয়েছে। হুম তারপরে দেখা যাচ্ছে যে তিনি অত্যন্ত অসুস্থ এবং হাসপাতালে ভর্তি আছেন। হুম তখন সর্বভাবনা প্রভু কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন যে হে কৃষ্ণ, দয়া করে তুমি আমার বন্ধুকে রোগমুক্ত হতে সাহায্য করো। হুম তার প্রার্থনা করা ছাড়া আর কি বা করার ছিল। হ্যাঁ আমাদের সর্বভাবনা প্রভু নিজেও একটার পর একটা ব্যাধিতে আক্রান্ত হচ্ছিলেন। তার ম্যালেরিয়া হচ্ছিল, তারপর জন্ডিস হলো, তারপর টাইফয়েড। ওই যে জল, যে হিটার বানিয়ে যে জল ফুটাচ্ছে, সেই ফুটানোটা পর্যাপ্ত ছিল না, এই জন্যই জন্ডিস এবং টাইফয়েড এগুলি হচ্ছে। আর হাসপাতালের এই জেলখানার খাবার তো অস্বাস্থ্যকর আছে। হুম এবং দিন দিন এতই শরীর দুর্বল হচ্ছে এবং চর্মসার হয়ে গেছে যে তিনি সোজা হয়ে দাঁড়াতেও পারতেন না। এরই মধ্যে তার ডায়রিয়া হয়েছিল। সেই ডায়রিয়ার কারণে 3 তলা 1 তলা করতে গিয়ে তিনি আরো দুর্বল হয়ে গেছেন। হ্যাঁ এবং রাস্তার ওই সিঁড়ির মধ্যে পড়ে গেছে। সিঁড়ির মধ্যে যখন পড়ে গেছে তখন তাকে ডাক্তারের রুমে নিয়ে যাওয়া হয়। এবং আমি আশ্চর্য হলাম যে সাধারণত যারা চিকিৎসক তারা কিন্তু রোগীদের প্রতি, রোগী যেই হোক না কেন, রোগীর প্রতি সদয় থাকে, কিন্তু তাদের ডাক্তাররা এক একটা নরপিশাচ। মানে রোগীকে যে নিয়ে গেছে, গার্ডরাও যেরকম আচরণ করে ডাক্তাররাও একই আচরণ করে, তারাও কোনো ভালো আচরণ করে না। হুম তাকে বলছে যে আহ ইয়া যখন বলছে, সর্বভাবনা প্রভু যখন বলছে যে আমার শরীরটা খুব খারাপ, তুমি আমাকে সুস্থ করে দাও, আমাকে ওষুধ দাও, আমাকে সুস্থ করে দাও। হুম তখন তারা তার সাথে মজা করছে, বলে তুমি তো কি এখানটায় মরার জন্য এসেছো, তুমি তো জেলখানায় মরার জন্য এসেছো, তোমার জন্য এখানে কোনো ঔষধ নাই। হুম তুমি যাও।
তখন তিনি খুব দুঃখিত হলেন। হ্যাঁ, খুব দুঃখিত হলেন এবং ওই ডাক্তারের রুম থেকে কোন রকমে আস্তে 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 হেঁটে হেঁটে তার রুমে আসলেন। হুম। তার যে পিঠে ব্যথা ছিল, একটা সময় একটা পুলিশ তাকে অনেক প্রহার করেছিল, এত মেরেছিল যে তার মেরুদণ্ড, চোখ সব একসাথে তাকে আঘাত আঘাতপ্রাপ্ত করেছিল। তো সেই কোমরের ব্যথা, পিঠের প্রচন্ড ব্যথা তার আবার শুরু হচ্ছিল এবং তিনি হেঁটে হেঁটে যে ওয়াশরুমে যাবেন বা তার বিছনা থেকে যে উঠবেন, সেটাও তিনি করতে পারছিলেন না। তখন তার যে অন্য কয়েদি বন্ধুরা ছিলেন, তারা তার জন্য জল ফুটিয়ে আনতো, তাদেরকে, তারা বিভিন্ন ভাবে তাকে সাহায্য করতো। হ্যাঁ, আর তিনি শুয়ে শুয়ে হরিনাম জপ করতেন, কৃষ্ণের কাছে সাহায্য প্রার্থনা করতেন। তো যাই হোক, বেশ কিছুদিন এরকম ভাবে কষ্ট পাওয়ার পরে তিনি আবার আস্তে আস্তে নিজেই কি হতে পারলেন, দাঁড়াতে পারলেন, একটু হাঁটাচলা করতে পারলেন। তো সবচেয়ে ট্র্যাজেডি এরকম যে তিনি শেষের দিকে বলছেন যে আমি ভাবছিলাম যে আমি কি এরকম অসহনীয় পরিবেশে আর বেঁচে থাকতে পারবো। কৃষ্ণের কাছে প্রার্থনা করছি যে কৃষ্ণ যেন আমাকে তার কাছে ফিরিয়ে নিয়ে যায়। মাঝে মাঝে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন যে আমার তো এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। এরকম জীবনের কি কোনো অর্থ আছে? সত্যি কথা বলতে তিনি কিছুটা সময় কনফিউজড হয়ে গিয়েছিলেন, যে আর আধ্যাত্মিক দৃঢ়তা তিনি আর বজায় রাখতে পারছিলেন না। হুম। তার নিজেকে অসহায় মনে হচ্ছিল। হুম। মনে হচ্ছে কেউ যেন তার কানে ফিস ফিস করে বলছে, মায়া দেবীদের কানে ফিস ফিস করে বলছে যে তুমি এখানে করছোটা কি? তুমি কি মনে করো কৃষ্ণের জন্য না খেয়ে মরা আর কষ্ট পাওয়ার মধ্যে কোনো অর্থ আছে? কৃষ্ণের জন্য কষ্ট করার কোনো অর্থ আছে? কোনো মানেই না এগুলি। তুমি জব করা বন্ধ করো, তুমি এগুলি বন্ধ করো। তুমি একটা শক্তিশালী যুবক পুরুষ, তুমি কেন এইভাবে নিজের জীবন নষ্ট করছো? তুমি যাও, ওদেরকে যা বলার আছে লিখে দিয়ে তুমি এখান থেকে এখনই চলে যাও। হম। মনে হচ্ছে যে মায়াদেবী তার কাছে এরকম ভাবে বলছে। তিনি শেষের দিকে বেশ কি, তার মনোবল আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। সতীসূত প্রভু অসুস্থ, সেটাও তাকে ভীষণ ভাবে কষ্ট দিয়েছে। এবং তিনি তার যে নিজের শারীরিক অসুস্থতা এবং সকলের যে অসহযোগিতা, এগুলি তাকে ব্যাপকভাবে কষ্ট দিচ্ছিল। হুম। সে আর্মেনিয়ান গার্ডকে তিনি রিকোয়েস্ট করেছিলেন, ও নাকি ছুটিতে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, তখন সে গার্ডকে রিকোয়েস্ট করেছিল যে তুমি আমার বাড়িতে যেও, বাড়িতে গিয়ে আমার মাকে বলো তিনি যেন আমাকে কিছু টাকা দেয়, তাহলে আমি এখানটায় কিছু ঔষধ কিনতে পারবো। কিন্তু সেই গার্ডও ছুটি থেকে এসে তার সঙ্গে আর দেখা করেননি বা কিছু বলেননি। সে তার পিতামাতার সঙ্গে নাকি দেখাই করেনি। ওই লোক এসে বলছে যে আমি তো খুব ব্যস্ত ছিলাম, আমি তো তোমার বাবা মার সঙ্গে দেখা করতে পারিনি, সামনের বছর যখন যাব তখন আমি দেখা করবো। তিনি খুব ভালো করে জানতেন যে এই কয়েদি ভক্ত, উনি সামনের বছর হওয়ার আগে তার ছুটি হয়ে যাবে। তারপরেও তিনি এই কথা বলেছেন, তার আত্মীয় স্বজনের সঙ্গেও তিনি দেখা করে তাকে কিছুই এনে এসে বলেনি। তো তিনি আরো হতাশাগ্রস্ত হয়ে গেলেন। তিনি আশা করেছিলেন হয়তো তার বাড়ি তিনি কোনো একটা খবর পাবেন, কিন্তু সেটাও করেনি। তো যাই হোক, এইভাবে তার আস্তে আস্তে সময় যাচ্ছে। হুম। তারা এখানটায় অন্য যে কয়েদি আছে তাদের সাথে সময় কাটাচ্ছে, সেলাইয়ের কাজে ওখানটায় কাজ করছে এবং অল্প অল্প করে একটু একটু করে অর্থ কিছুটা জমছে। কারণ তারা অনেক ছোট ছোট কিছু কারুকার্য করা, ওই যে দর্জির ওখান থেকে তারা পুলিশের কাছে বিক্রি টিক্রি করতো এবং তারা অল্প সামান্য কিছু টাকা দিত। তো এভাবে তার দিন যাচ্ছে। তো এভাবে মোটামুটি এই অধ্যায়টা শেষ হয়ে যায়। হ্যাঁ, এখানটায় আরেকটা কথা বলেছে যে তাদের দাড়ি শেভ করার একটা নিয়ম ছিল, যে প্রতি 2 দিন অন্তর অন্তর দাড়ি শেভ করতে হবে, মাথার চুল পরিষ্কার করতে হবে। কিন্তু তাদেরকে রেজার তারা সাপ্লাই দিত না, রেজার ব্লেড দিত না। হম। দিত না কিছু, কিন্তু এদিকে আবার দাড়ি শেভ না করলে, মাথার চুল না কামালে তাদেরকে মারপিট করতো।
মারতো। তো এরকম একটা ঘটনা তিনি বলে শেষ করেছেন এখানে, যে একটা ইয়ং ছেলে যে কিনা শিশু বয়সেই কোনো একটা অপরাধ করার জন্য শিশু শোধনাগারে ছিল, তারপরে যখন তার বয়স এরকম বড়দের সাথে হয়তো 16 অথবা 18 এরকম কিছু হয়েছে, তখন তাকে এই জেলখানায় ট্রান্সফার করা হয়েছে। তো ছেলেটা যখন এই জেলখানায় এসেছে, ছেলেটা তো কোনো একটা অপরাধ করেছিলই। হুম। কাজে তার মধ্যে অপরাধ প্রবণতা আছে। যখন এই জেলখানায় এসেছে, তখন এরকম সিনিয়র একজন কয়েদি তাকে বেশ উত্ত্যক্ত করতো। বিভিন্ন ভাবে দেখেছি আমরা যে সর্বভাবনা প্রভুকে উত্ত্যক্ত করে, সেরকম ওই ছেলেটাকেও উত্ত্যক্ত করছিল। হুম। তখন ওই ছেলে এত ক্রোধান্বিত হয়ে গিয়েছিল যে শেষ সুযোগে সদ্ব্যবহারের অপেক্ষায় ছিল। তো ওই কয়েদি যখন ঘুমাচ্ছিল, সিনিয়র কয়েদি যখন ঘুমাচ্ছিল, তখন ও রান্নাঘর থেকে বা তাদের হয়তো কোনো একটা জায়গায় আগুন জ্বালানোর ব্যবস্থা ছিল, সেই আগুনের চুলা থেকে একটা লোহার রড নিয়ে এসে একদম মাথায় মেরে ওই লোকটাকে মেরেই ফেলেছে। হুম। তো এই ঘটনাটাও তাকে খুব কষ্ট দিয়েছিল। যে এই ছেলেটা যে এরকম ভাবে অপরাধ করলো, সবকিছু মিলে সবকিছুর জন্য তিনি দুঃখ পাচ্ছিলেন। যে কয়েদি মারা গেল সেটার জন্য, ওই কয়েদি যে ছেলেটাকে উত্ত্যক্ত করছিল সেটার জন্য, আবার ছেলেটি যে রাগান্বিত হয়ে একটা রড দিয়ে ওকে মারলো, তার ফলে ওই ছেলেটির আরো কঠোর একটা কারাগারে নিয়ে যাওয়া হলো, গুপ্ত কারাগার বলে, আন্ডারগ্রাউন্ডের কারাগার। সেই কারাগারে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং ছেলেটিকে আরো, ওর যে সাজা ছিল সেই সাজার সাথে আরো 12 বৎসরের জেলখানা, জেল দেওয়া হয়েছিল। তো আমাদের সর্বভাবনা প্রভু এই ঘটনাটা শোনার পরে, এই ঘটনা তিনি প্রায়ই দুঃস্বপ্ন দেখতেন। হুম। এবং তার কাছে মনে হতো যে ওই মরা কয়েদি মনে হয় তার ঘরেই অবস্থান করছে। এটা তার অস্বস্তি দিত, তার গা ছমছম করতো, খারাপ লাগে। এভাবে তার জেলখানায় থাকাটা খুব কঠিন হয়ে যায়। এবং এর মাধ্যমেই আজকের এই পর্বটা এখানটায় শেষ হয়। কৃষ্ণ যদি চায় তাহলে সামনের দিন আমরা একটু হয়তো ভালো কিছু দেখবো, যে তার হয়তো জেলখানা থেকে ছেড়ে যাওয়ার সময় হয়ে যাবে। কারণ বইটি প্রায় শেষ, আর 2টা অধ্যায় আছে। এটা হলেই আমাদের বইটা শেষ হয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানেই সমাপ্ত করছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কারো যদি এই ঘটনা প্রবাহ থেকে কোনো কিছু বলার থাকে তাহলে কৃপা করে বলবেন। টপিকের বাইরে কিছু বললে আমার জন্য উত্তর দেওয়া একটু কঠিন হবে। আশা করি আপনারা আহ এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, সল্টেড ব্রেড রিলেটেড কোনো কিছু যদি জানার থাকে তাহলে কৃপা করে সেটি বললে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, যদি আমার বোঝা থাকে বা জানা থাকে। মুকুন্দ ভক্তি প্রভু। হ্যাঁ মাতাজি বলুন, আনমিউট করে বলুন। পূর্ণবতী গোপেশ্বরী মাতাজি। হরে কৃষ্ণ মাতা প্রণাম। হ্যাঁ আপনাকে আনমিউট করেছি। হ্যাঁ, আর তেমন জানার নেই। খুব সুন্দর, অনেক ভালো লেগেছে। আম, আমার শুধু একটু জানার, মানে এই যে জেলখানা, জেলখানাতে কি যার জন্য জেলখানাতে মানুষ যায়, তার ওই মানে তার পাপের কারণে, যিনি পাপ করেছেন, খারাপ কাজ করেছেন, তাকে শাস্তি দেওয়া হয়, সাজা দেওয়ার জন্য। তো জেলখানাতেই আবার মাদক বিক্রি হয়, মাদক সেবন করতে পারে জেলখানা থেকেও, এরকম আমার জানা ছিল না। হ্যাঁ, জেলখানা আসলে পুলিশরাও তো অত্যন্ত করাপ্টেড, এবং তারা বিভিন্নভাবে এই সমস্ত কয়েদিদের কাছে, হ্যাঁ, আমরা আমাদের দেশে দেখি না যে দেখা গেল অনেক কয়েদি আছে যারা ধনী কিন্তু অপরাধ করেছে, তারা একটু ভালো সুবিধা পাওয়ার জন্য তারাও তো পুলিশকে বিভিন্ন ঘুষ টুস দেয়। এগুলা এখানটায় একই ঘটনাও দেখতে পাচ্ছি, যে এখানটায় তারা
এগুলো সাপ্লাই করে, পুলিশই সাপ্লাই করে, হয়তো সব পুলিশ না, কেউ কেউ করে, গোপনে করে। এবং সেটার বিনিময়ে তাদের যে আত্মীয়স্বজন তাদের সঙ্গে দেখা করতে আসে তাদের কাছ থেকে বলে টাকা পয়সা নেয়। হ্যাঁ, এগুলি অনেক কিছু আসলে অজানা, তাই না? আমরা হুম। যাদেরকে ভাবি যে আইনের রক্ষক, আসলে তারা সবসময় আইনের রক্ষক নয়, ভক্ষকও হয়। হুম, ঠিক আছে। আর ওখানে তো একজন কয়েদি আরেকজন কয়েদিকে যে মারধর করে, তারপরে তাদেরকে আঘাত করে, মেরেও ফেলে, এগুলারও কোনো কিছু হেলদোল তাদের আছে বলে মনে হয় না। হ্যাঁ, তবে এই সমস্ত ঘটনাগুলি ঘটার কারণে এখন জেলখানার ভিতরে বলেন অথবা কারাগারের ভিতরে বলেন, ন্যূনতম যে অধিকার একজন ব্যক্তির, যতই সে অপরাধী হোক, কিছু ন্যূনতম অধিকার তাকে দিতে বাধ্য থাকে রাষ্ট্র। হুম। কিন্তু রাষ্ট্র যদি খুবই অবিবেচক হয় এবং খুবই দুষ্ট প্রকৃতির হয়, তাহলে কোনো নিয়মিত সে মানবে না। কিন্তু একজন মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার, তারপরে ন্যূনতম খাদ্য পাওয়ার অধিকার, এটা সব জায়গায় আছে। আর যদি সে রাষ্ট্রের অধীনে কোনো কারাগারে থাকে, তাহলে তো আরো বেশি করে আছে। তাদের লেভেল অনুযায়ী, অপরাধের মাত্রা অনুযায়ী তারা সাপ্লাই পাবে, কিন্তু চিকিৎসার অধিকার তো অবশ্যই আছে। কিন্তু এখানে আমরা দেখছি যে এরকম দেশে তারা তাদের সাজাপ্রাপ্ত কয়েদিদের সাথে অতি অমানবিক আচরণ করেছে। হুম, সুন্দর। ঠিক আছে হুম, মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, ক্লাস তো শেষ এখন, পরবর্তী কার্যক্রম কি করতে চান? হরে কৃষ্ণ। আমরা গুরু মহারাজের জন্য সকলে মিলে জপ করব, নৃসিংহ কবচ পাঠ করব। প্রথমে আমরা কয় মালা জপ করা যায়, 2 মালা জপ করব সবাই মিলে, তারপর নৃসিংহ কবচ পাঠ করব। আমি সবাইকে অনুরোধ করছি হরিনাম জপে জপ দিয়ে অংশগ্রহণ করুন। নমো ওম বিষ্ণু পদায় কৃষ্ণ ভস্মায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নিত্য নামিনে নমো অচ্যন্ত পদায় নিত্যায় গৃহপদায় গৌর দামোদয় নগর গ্রাম তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসতি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসতি গৌর